দর্শক আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেলের যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। অন্তর্বর্তী সরকার যে সুপারিশ করে গিয়েছিল সেই সুপারিশ এখনও আলোর মুখ দেখেনি, যার ফলশ্রুতিতে কর্মকর্তা কর্মচারীরা হতাশায় জীবনযাপন করছেন। পবিত্র ঈদুল ফিতর গেল, সেই ঈদেও আসলে কর্মচারীদের মুখে আমরা হাসি দেখিনি, তাদের মুখে আমরা কষ্টের ছাপ লক্ষ্য করেছি। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক ভাই। এছাড়া আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন একই সংগঠনের সদস্য সচিব আশিকুল ইসলাম ভাই। আপনাদের দুইজনকেই দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসকে আমাদেরকে স্বাগত জানানোর জন্য। আব্দুল মালেক ভাই, শুরুটা করতে চাই আপনাকে দিয়েই, যেহেতু ঈদ গেল। আসলে জানতে চাই আপনাদের ঈদ কেমন কেটেছে, কর্মচারীদের ঈদ কেমন কেটেছে? ধন্যবাদ শিহাব ভাইকে। আসলে এমন একটা প্রশ্ন করেছেন যেটার উত্তরটা দিতেই খারাপ লাগছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু এই শব্দটা আমরা যারা নিম্ন বেতনভুক্ত সরকারি কর্মচারী আছে তাদের জন্য আসলে এটা এই মুহূর্তে বেদনাদায়ক হিসেবে এটা দাঁড়িয়েছে। দীর্ঘ 6 থেকে 7টা ঈদ এবং কোরবানি সরকারি কর্মচারীরা হাসি মুখে উদযাপন করতে পারেনি, কেননা 1 দশক আগের বেতন দিয়ে 1 দশক পরে এসে আমরা কর্মচারীরা চলছি। 1 দশক আগে দ্রব্যমূল্যের যে দাম ছিল প্রতিটা পণ্যের, আজকে সে দামগুলি বেড়ে আকাশচুম্বী হয়েছে। সেই 1 দশক আগে যে বেতন পাইতো, বোনাস পাইতো, সেই বোনাসটাই কর্মচারীরা এবার 26 সালেও পেয়েছে। ধরুন একজন কর্মচারী 8,200 টাকা যদি বোনাস পায় বা তার থেকে যদি 2-1 হাজার টাকা বেশিও পায়, তাহলে আমাদের জানা মতে প্রায় 95 থেকে 98% কর্মচারীরা ঋণে জর্জরিত এবং প্রতি মাসেই তাদের এই ঋণের ব্যয়টা বেড়েই চলছে। একজন কর্মচারী যে বেতন পায় তাতে মাসের 10 থেকে 15 দিনও ঠিকমতো চলতে পারে না। এরপরে বাকি দিনগুলি শুরু হয় তার টানাটানি, ধার দেনা, এগুলি করে করেই ওই প্রতি মাসেই কিন্তু সে ঋণগ্রস্ত হয়ে যায়। তাহলে সে যদি এক্সট্রা 2টা টাকা হাতে পায়, সেটা দিয়ে তার পিছনের ঋণ কভার করে, নয়তোবা তার পরিবারের জন্য একটু খাবার সংগ্রহ করে, তাহলে 8,200 টাকা যদি সে বোনাস পায়, এই টাকা দিয়ে সে কি পরিবারের জন্য খাবার কিনবে, চাল ডাল কিনবে, নাকি নতুন কাপড় চোপড় কিনবে বলেন? তাহলে এই ঈদটা কি সাধারণ কর্মচারীদের জন্য খুশি বয়ে আনে? যেটা আমরা মনে করি না, এবং রাষ্ট্রের কাছেও আমরা এটা বলতে পারি না যে আমরা আসলে সত্যিকারেরভাবে ঈদ উদযাপন করতে পেরেছি। ধন্যবাদ মালিক ভাই। আশিক ভাই, আপনার কাছে যদি জানতে চাই সেটা হচ্ছে, আপনারা তো দীর্ঘদিন ধরে এই পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছেন, সুপারিশ জমা দেওয়া নিয়ে আন্দোলন করলেন, গেজেটের দাবিতে আন্দোলন করলেন। সুপারিশ অন্তর্বর্তী সরকার জমা দিয়ে গেল, কিন্তু গেজেট নিয়ে আসলে আলোর মুখ দেখা যাচ্ছে না। এখানে প্রধান বাধা, মানে এই গেজেট জারি করার ক্ষেত্রে প্রধান বাধা আপনার কাছে কোনটি বলে মনে হয়? ধন্যবাদ সঞ্চালক। আজকের ডেইলি ক্যাম্পাসে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই গণকর্মচারীর পক্ষে 2-4টি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন যে আসলে পে স্কেল প্রদানে বাধা কোথায়, এটা একটা কঠিন একটি প্রশ্ন। আসলে বিষয় হলো, দীর্ঘদিন ধরে পে স্কেলের গ্যাজেট না হয় সত্ত্বেও বাস্তবায়ন না হওয়ার পিছনে সাধারণত একক কোনো কারণ না, বরং কয়েকটি বড় কাঠামোগত ও কৌশলগত বাধা একসাথে কাজ করে। যেমন অর্থনৈতিক বাজেট সীমাবদ্ধতা সবচেয়ে বড় বাধা। সেটি হলো পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না, এর সাথে যুক্ত হয় পেনশন, ভাতা, অন্যান্য আর্থিক দায়। সরকার একবার গেজেট করলে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার চাপে পড়ে, তাই অর্থ মন্ত্রণালয় সাধারণত খুব হিসাব করে সময় নেয়। আরেকটি বিষয়, সিদ্ধান্ত গ্রহণের জটিল প্রক্রিয়া। সেটি যদি বলি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থ বিভাগ, জনপ্রশাসন, শেষে উচ্চ পর্যায়ের অনুমোদন, যে কোনো একটি জায়গায় ফাইল আটকে গেলেই পুরো প্রক্রিয়া থেমে যায়। আবার যদি ধরি শক্তিশালী ডাটা উপস্থাপনার ঘাটতি, যে এই সরকার এই বেতন কাঠামো কোথায় থেকে করবে, তার বাজেট কতটুকু
সীমাবদ্ধতা আছে, সব কিছু কিন্তু কত টাকা লাগবে, কিভাবে বাস্তবায়ন সম্ভব, অর্থনীতিতে এর প্রভাব কি পড়বে, এগুলো জাস্ট ডিমান্ড থাকলে সিদ্ধান্ত হয় না, জাস্টিফাইড প্রফেশনাল দরকার। ঐক্যের অভাব ও সমন্বয় সংকট, যদি বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে দাবি তোলে, সরকারের সেটাকে অগ্রাধিকার কম চোখে দেখে। একটা শক্তিশালী দরকার, প্ল্যাটফর্ম দরকার, কণ্ঠ তৈরি হয় না তাছাড়া। পর্যাপ্ত জনমত ও রাজনৈতিক চাপ না থাকা, কারণ আমাদের পে স্কেল শুধু সরকারি জীবীদের উপরে নির্ভর করে না, সেটা নির্ভর করে রাজনৈতিক সরকারের উপরে এবং জনমত তৈরির বিষয়ে। সরকারের এই বিষয়টা যেমন জনমত তৈরি, মিডিয়ার চাপ থাকে না, তারপর রাজনৈতিকভাবে গুরুত্ব পায়, এগুলো বিষয়টা যদি সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে অগ্রাধিকার কমে যায়, যার কারণে সকলেরই এটার বিষয়ে সংশ্লিষ্ট থাকতে হয়। সরকারের অন্যান্য অগ্রাধিকার, অবকাঠামো প্রকল্প, নির্বাচন, অর্থনৈতিক সংকট, আসল কথা হলো প্রধান বাধা একটাই না, তবে অর্থনৈতিক চাপ প্লাস সিদ্ধান্তের জটিলতা প্লাস শক্তিশালী চাপের অভাব, এই তিনটা সবচেয়ে বড় ফ্যাক্টর। এখন বিষয় হলো যে এই বাধাগুলো বাস্তবায়ন, মানে এই বাধাগুলোকে ওভারকাম করতে হলে আমাদের তথ্যভিত্তিক শক্তিশালী প্রস্তাব তৈরি করতে হবে, সব সংগঠনকে বিশেষ করে এক প্ল্যাটফর্মে আনতে হবে, জনমত তৈরি করতে হবে, মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরতে হবে, এতে করে সরকারকে ধাপে ধাপে চাপ বৃদ্ধি করতে হবে। এটাই আসলে বিষয়। আসলে আমাদের এই পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সব শেষ হলো রাজনৈতিক ইচ্ছা শক্তির বিষয় থাকে, সেটা সবচেয়ে বেশি জরুরি আর কি। ধন্যবাদ আশিক ভাই আপনাকে। আমি আবারও আপনার কাছে আসবো। আমি যেতে চাই মালিক ভাই আপনার কাছে। মালিক ভাই, পে স্কেল এর যেন বাস্তবায়ন করা যায় সেজন্য কিন্তু অন্তর্বর্তী সরকার একটা বাজেট রেখে গিয়েছিল, বেশ ভালো অ্যামাউন্ট রেখে গিয়েছিল। তো সেই অ্যামাউন্টটা আমরা দেখছি যে বর্তমানে যে নির্বাচিত সরকার, সেই সরকার হচ্ছে নানা খাতে ব্যয় করছে বলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি, গণমাধ্যমে ওইটি নিয়ে নিউজ হয়েছে। তো আসলে এই যে আপনাদের পে স্কেলের জন্য যে সরকার অর্থ রেখে গেছিল, সেই অর্থটা অন্য খাতে ব্যয় করা হচ্ছে, এই বিষয়টিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন এবং অনেকটা জটিল প্রশ্ন। পে স্কেলের জন্য যেহেতু আমরা দীর্ঘদিন থেকেই আন্দোলন করছি এবং সেই আন্দোলনের মুখেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে, জনমত তৈরি করেছে, বিভিন্ন কর্মকর্তা, সচিব লেভেল যারা আছে সকলের মতামতের ভিত্তিতেই তারা একটা চূড়ান্ত রিপোর্ট দিয়েছেন এবং তারা আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকারের দিকে ধাবিত হয়েছেন এবং সেই সরকার যাতে পে স্কেলটা এসে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে এবং সরকারের উপরে যাতে চাপ সৃষ্টি না হয়, সেজন্যই তারা আগে থেকে একটা বরাদ্দ আলাদাভাবে রেখে গেছেন। এখন নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করার পরই তাদের কিছু কাজ থাকে যে তারা কি দিয়ে কাজটা শুরু করবে, কারণ সরকার কিন্তু আর এক্সট্রা বাজেট নিয়ে আসে না, আগে রেখে যাওয়া বাজেটগুলো দিয়েই কিন্তু তারা কাজ করবে। তাহলে সেই ক্ষেত্রে পে স্কেলের জন্য বিশাল একটা বরাদ্দ রেখে গেছে, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই বাজেটটা দিয়েই যদি সরকার অন্য খাতে কাজ করে তাতে আমরা বলবো যে এটা সরকার করতেই পারে। কারণ একটা পরিবারের বিভিন্ন অংশ ভাগ করা থাকতে পারে, যে আমি ছেলের বিয়ের জন্য এইটা খরচ করব আর মেয়ের বিয়ের জন্য এইটা খরচ করব। এখন ছেলের বিয়ের জন্য যদি দুইটাই খরচ করে ফেলি তাহলে মেয়ের ক্ষেত্রে আবার পরবর্তীতে সংযোজন করতে হবে। তাহলে পে স্কেলের বাজেট দিয়ে যখন সরকার অন্য খাতে ব্যয় করছে, এটা করার রাইট সরকারের আছে, তেমনি আবার এই বাজেটটা যাতে অতি শীঘ্রই আবার সংকুলন করে আবার পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করে। যেমন আগামী সামনে যে বাজেট আসতেছে সেই বাজেটেই যদি সরকার আবার পে স্কেলের জন্য বরাদ্দ রাখে এবং বরাদ্দ রেখে দ্রুত সময় পে স্কেল বাস্তবায়ন করে। এবং আর একটা কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাজেট রেখেছে আমাদেরকে জানুয়ারি 26 থেকে পে স্কেল দেওয়ার জন্যই। তো সেই হিসেবে আমরা জানুয়ারি 26 থেকেই এটা বাস্তবায়ন চাই, কেননা 11 বছর থেকে কিন্তু আমরা বঞ্চিত। এবং এর মধ্যে এই 2015 সালের পর থেকে 2020 সালে পে স্কেল হওয়ার কথা ছিল, 25-এ হওয়ার কথা ছিল। এর মধ্যে যত কর্মকর্তা কর্মচারী যারা অবসরে গেছেন তারা কিন্তু এই গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে জানুয়ারির দিকে এবং তার পূর্বে 25শে ডিসেম্বরের মধ্যে যে সকল কর্মকর্তা কর্মচারীরা অবসরে গেছেন, এখন এই জুনের বাজেটে যদি পে স্কেলের গেজেট না হয় বা বরাদ্দ রেখে এটার বাস্তবায়ন না করে, তাহলে কিন্তু
তারাও এই গ্র্যাচুইটি বা এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবে। এবং এই বরাদ্দটা রেখে, জুনের বাজেটে বরাদ্দটা রেখে যদি পে স্কেল বাস্তবায়ন করে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, তাহলে আর কর্মচারীদের মনে এই ক্ষোভটা থাকবে না। ধন্যবাদ আব্দুল মালিক ভাই আপনাকে। আমি আবার আপনার কাছে আবারও আসবো, তার আগে আমি যেতে চাই একটু আশিকুল ইসলাম ভাই আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে পে স্কেলের যে গেজেটটি এখন পর্যন্ত জারি হয়নি, এই গেজেট জারি না হওয়ার কারণে কর্মচারীরা আসলে কি ধরনের আর্থিক এবং সামাজিক চাপে আছেন বলে আপনি মনে করেন, একটু জানাবেন। ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। পে স্কেলের গেজেট দীর্ঘদিন না হলে সরকারি কর্মচারীরা শুধু আর্থিক সমস্যা নয়, মানসিক ও সামাজিক দিক থেকেও গভীর চাপে পড়ে যান। বিষয়টা আমি যদি পরিষ্কারভাবে আপনার সাথে শেয়ার করি, তুলে ধরি, আর্থিক চাপের বিষয়টি যদি আসে মূল্যস্ফীতির সঙ্গে বেতনের অসামঞ্জস্য। বাজারে নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু বেতন আগের মতোই রয়েছে। এখন আমি যদি বলি যে 2015 সালের পে স্কেলের যে হয়েছিল সেটা কিন্তু 2013 সালের বাজার দরে হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে আজকে 11টি বছর সেই প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু 4 ডবল 5 ডবল বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আমার বেতন কিন্তু সেই জায়গাতেই রয়ে গেছে। যারা বলেন যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে আপনার হলো সকল সেক্টরের দাম বেড়ে যাবে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এটা তাদের ভুল ধারণা। আপনার 11 বছরে কিন্তু পে স্কেল হয়নি, কিন্তু পে স্কেল না হলেও সকল জিনিসের দাম কিন্তু 4 ডবল 5 ডবল বেড়ে গিয়েছে। এটা কিন্তু পে স্কেলের জন্য থেমে থাকে না। আপনাদের পে স্কেল যখন সুপারিশ প্রণয়ন হয় তখনও কিন্তু অনেক পণ্যের দাম বেড়ে গেছে। হ্যাঁ, এটা একটা অসাধু সিন্ডিকেট, এরা একটা সুযোগ সন্ধানে থাকে যে কিভাবে একটা উচিলা পাওয়া যায়, সেই উচিলায় বাজার করে। আর এটা কিন্তু সরকার যদি যথোপযুক্ত মনিটরিং করতো তাহলে সেই চাপটা অধিকাংশই কমানো যেত। বিশেষ করে এই সামাজিক চাপ, আর্থিক চাপের সাথে আমরা যদি বলি ঋণের উপর আমাদের নির্ভরশীল হতে হচ্ছে। তারপর মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যাচ্ছে, তারপর বাধ্য হয়ে ঋণ কিস্তি ক্রেডিট নিতে হচ্ছে একটা। যেমন আবার ধরেন সঞ্চয়, ভবিষ্যতের নিরাপত্তাহীনতায় আমরা ভুগি, বিশেষ করে সন্তানের পড়াশোনা, তারপর চিকিৎসা, অবসর জীবনের পরিকল্পনা কিছুই ঠিকঠাকভাবে গোছানো যায় না। আমি যদি আবার দেখেন বাসা ভাড়া ও জীবনযাত্রার যে ব্যয় সামাল দিতে হয়, হিমশিম খেতে হয়, বিশেষ করে শহর এলাকায়। বেতনের বড় অংশই চলে যায় বাসা ভাড়া এবং হলো নিত্য খরচে। আবার মানসিক চাপের কিছু বিষয়ে যদি আমি বলতে যাই, হতাশা ও অনিশ্চয়তা। 11 বছর ধরে কোনো পে স্কেল না থাকলে আমাদের কথা কেউ শুনছে না এমন অনুভূতি তৈরি হয়। 2, যে কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া, এই কারণে ন্যায্য মূল্যায়ন না হলে কর্মে স্পৃহা কমে যায়। পারিবারিক দুশ্চিন্তার, সন্তানের ভবিষ্যৎ, সংসারের খরচ মানসিক অস্থিরতা তৈরি করে। আবার যদি আপনি সামাজিক চাপের বিষয়ে যদি বলেন, সামাজিক মর্যাদার অবক্ষয়, অবনতি হয়। একসময় সরকারি চাকরি মানেই সম্মান, সোনার হরিণ বলা হতো। এখন অনেকে আর্থিক দুরবস্থার কারণে সেই সম্মান ধরে রাখতে পারছে না। তুলনামূলক বৈষম্য, বেসরকারি খাত বা অন্য সেক্টরে বেতন বৃদ্ধি হচ্ছে, কিন্তু সরকারি কর্মচারীরা পিছিয়ে পড়েছেন। আত্মীয় স্বজন ও সমাজের প্রত্যাশার চাপ, সরকারি চাকরি ভালো তো আছেন, বাস্তবতা ভিন্ন হলে এই প্রত্যাশা পূরণ করা কঠিন। সারসংক্ষেপে যদি আমি বলি, পে স্কেলের গেজেট না হওয়া মানে শুধু বেতন না বাড়া নয়, এটি একটি অর্থনৈতিক সংকট, মানসিক চাপ, সামাজিক বৈষম্য, সব কিছুর সম্মিলিত প্রভাব। আপনার এই বিষয়গুলো আপনি যেভাবে বলছেন, আসলে আমাদের কর্মচারীরা 11 বছর এই পে স্কেল না হওয়ার কারণে আমরা মানে দুশ্চিন্তায়। আপনি সকালবেলা আপনি অফিসে যাচ্ছেন ভালোভাবে, কিন্তু দেখা যাচ্ছে আপনার অফিসের কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না, কারণ আপনার বাজার শেষ, স্কুলের বাচ্চার স্কুলের বেতন, এদিক দিয়ে বাবা মা অসুস্থ, তাদের যে একটা সংসারের চাপ, সব সম্মিলিতভাবে যখন আপনাকে অ্যাটাক করে, তখন কিন্তু আপনার ব্রেন কার্যক্ষমতা কমে যায়, তখন আপনার দুশ্চিন্তা বাড়ে, তখন কিন্তু আপনি সরকার এবং জনগণের সেবা, প্রত্যাশিত সেবা আপনি ঠিকভাবে দিতে পারেন না। আমরা দেখা যাচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমরা এইগুলো নিয়ে ভুগি, যার কারণে সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি না অনেক ক্ষেত্রেই। সেক্ষেত্রে এই বিষয়ে যদি আমাদেরকে জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং রাষ্ট্রের যে দায়িত্ব সেটা সফলভাবে সম্পূর্ণ করার জন্য অবশ্যই সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীদের যে পে স্কেল দুবার, মানে এই যাবৎ 11 বছরে 2টা পে স্কেল হওয়ার কথা থাকলেও আমরা একটিও পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা মানসিক সব ক্ষেত্রে চাপে পড়ে যাই, যার কারণে আমরা সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি না। সেক্ষেত্রে অবশ্যই যদি পে স্কেল
প্রজাতন্ত্রের কর্মচারীদের 22 লক্ষ কর্মচারীদের পে স্কেল দেয়, তাহলে অবশ্যই সঠিকভাবে এবং মানসিক প্রশান্তি নিয়ে, সম্মান নিয়ে, সামাজিকভাবে আমরা আমাদের কাজগুলো শেষ সম্পূর্ণ করতে পারবো এবং জনগণ এবং সরকারকে ভালোভাবে সেবা দিতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আশিক ভাই। আমি একটু যেতে চাই আব্দুল মালিক ভাইয়ের কাছে। আব্দুল মালিক ভাইয়ের কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে পে স্কেল বাস্তবায়নে বিলম্ব প্রশাসনিক স্থিতিশীলতায় কি ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এই ক্ষেত্রে যদি আমরা একটু বহির্বিশ্বের দিকে তাকাই, যত উন্নত বিশ্ব আছে প্রত্যেকটা দেশেই যারা সরকারি কাজের সাথে জড়িত বা সরকারি চাকরি করে তারা কিন্তু প্রত্যেকেই ভালো অবস্থানে আছে এবং তাদের আর্থিক দিকটা সরকার বেশি গুরুত্ব দেয়। কেননা একজন কর্মচারী যখন আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ থাকবে তখন সে প্রথমত দুর্নীতিগ্রস্ত হবে না, দ্বিতীয়ত হচ্ছে সে তার রাষ্ট্রের জন্য যতটুকু তার মেধা এবং তার যে প্রচেষ্টা বা তার কাজ সবটাই কিন্তু সে রাষ্ট্রকে দিতে পারে, মানে তার পুরাটাই কিন্তু রাষ্ট্রের কাজে ব্যয় করতে পারে। আর এই ক্ষেত্রে আবার আমাদের দেশে যদি আমরা তাকাই, দেখেন আমাদের দেশের যারা নিম্ন বেতনভুক্ত কর্মচারী আছে, আমরা যখন অফিস থেকে বাসা থেকে যখন অফিসের উদ্দেশ্যে বের হই তখন আমাদের মাথায় পরিবার থেকে একটা মানে দুশ্চিন্তা ঢুকিয়ে দেয়, বাসায় বাজার নেই, ছেলে মেয়েদের যে স্কুলের বেতন দেখা গেছে আগামীকাল স্কুলের বেতন দিতে হবে, বেতন নেই, বা বাবা মা যারা আছেন তাদের ওষুধপত্র নাই। তো এই যে একটা দুশ্চিন্তা নিয়ে সে যখন অফিসে যায়, অফিসে যাওয়ার পরেই কিন্তু সে তার যে মেধা বা তার যে কার্যক্রম সেটা কিন্তু সম্পূর্ণভাবে সে অ্যাক্টিভ হতে পারে না এবং তার মধ্যে সবসময় ওই চিন্তাটাই ঘুরপাক খাচ্ছে যে আমি বাসায় গিয়ে কি খাবো, ছেলে মেয়েদেরকে কি দিব, আমার বাবার ওষুধ নাই বা ছেলে মেয়েদের পরনের কাপড় নাই, স্কুল ড্রেস নাই, বেতন নাই, কাগজ কলম, এই যে একটা অভাব, এটার কারণে সে তার সম্পূর্ণ সেবাটা রাষ্ট্রকে দিতে পারে না এবং তার মধ্যে তখন একটা আলাদা কাজ চিন্তা তৈরি হয় যে আমাকে কিভাবে 2 টাকা এক্সট্রা ইনকাম করতে হবে। তা এই ইনকাম করতে গিয়েই কিন্তু সে একটা বিভিন্ন একটা পথে পা বাড়ায় এবং এটা কিন্তু শুধু নিতান্তই পেটের দায়, যার কারণে এই প্রশাসনিক কাজগুলি যারা করতে যায় দেখা গেছে আপনি টাইপ করতেছেন, তো সে টাইপিংয়ে দেখা গেছে একটা ভুল হয়, এই ভুলগুলি সংশোধন করার জন্য তাকে যখন অফিস থেকে কর্মকর্তারা আবার বলে যে ভুল হয়েছে, ওই ভুলটা সংশোধন করতে গিয়ে দেখা গেছে সে আর একটা ভুল করে বসে। তো এই কাজগুলো নিয়েই সে আবার তাকে বাসায় ফিরতে হয় এবং বাসায় ফিরে তার ওই একটাই চিন্তা, অভাব। এই অভাবটা আমাদের রাষ্ট্রের কাজে প্রশাসনিকভাবে আমি মনে করি যে এটা যথেষ্ট একটা প্রভাব বিস্তার করে এবং যারা যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারী যারাই এই ঘুষের সাথে জড়িত বা অবৈধ ইনকামের সাথে জড়িত, আমার মনে হয় এদের মধ্যে 80%ই হচ্ছে শুধু অভাবের তাড়নায়। আচ্ছা আচ্ছা। কারণ তাদের সেবার মান অনুযায়ী, আধুনিক যুগের সময় অনুযায়ী, দ্রব্যমূল্য অনুযায়ী যে স্যালারিটা বা যে সম্মানীটা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না, যার কারণে এটা রাষ্ট্রের কাজে প্রভাব ফেলবেই। ধন্যবাদ মালিক ভাই। আপনার কাছে আরেকটি বিষয়, আপনাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক, কারণ দীর্ঘ 11 বছর আগে আপনারা একটা পে স্কেল, অষ্টম পে স্কেল পেয়েছিলেন, 11 বছর পরে আবার নবম পে স্কেল নিয়ে আশার আলো দেখেছিলেন। অন্তর্বর্তী সরকারও আপনাদের সেই দাবির মানে যৌক্তিকতা দেখে তারা কিন্তু প্রতিশ্রুতিও দিয়েছিল। তবে মালিক ভাই, এই যে বর্তমান যে বৈশ্বিক প্রেক্ষাপট বা বাংলাদেশের যে অর্থনৈতিক ভঙ্গুর অর্থনীতি এখন চলছে, ঋণে জর্জরিত বাংলাদেশ, এই বাস্তবতায় আসলে পে স্কেল বাস্তবায়ন আসলে কি যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়? আমি মনে করি পে স্কেল এই সরকারের পক্ষে দেয়া সম্ভব, শুধু এই সরকার না, অন্তর্বর্তীকালীন সরকারও যদি চাইতো তাহলেও দেয়া সম্ভব হতো। দাবিটা কি, মানে আপনারা যে গেজেট চাচ্ছেন, এই গেজেটটা কি আসলে এখন এই মুহূর্তে বা এই অর্থনৈতিক প্রেক্ষাপটে কি যৌক্তিকতা আছে কিনা সেটা একটু। হ্যাঁ, সেই যৌক্তিকতাটাই আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারও চাইলেই কিন্তু এইটা দিয়ে যেতে পারতো। দেখেন আপনি আমাদের এই পে স্কেল নিয়ে যখনই কথা হয় দেখবেন যে রাষ্ট্রের সব কাজ চলতেছে, কোনো কাজই কিন্তু থেমে নেই, সেটা আপনি ঋণ করে হোক আর দেশের টাকায় হোক, যেভাবে হোক কাজ কিন্তু চলছে, কোনো কাজই কিন্তু বেঁধে নেই, সেটা ছোট কাজ হোক বড় কাজ হোক। কিন্তু দেখবেন এই 10 বছরের ভিতরে যখনই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যখনই পে স্কেল নিয়ে কথা উঠেছে তখনই কিন্তু আমাদের দেশের বিভিন্ন সুশীল সমাজ, অর্থনীতিবিদ,
সিপিডি, আরও যারা বিভিন্ন আছে, তারা এই বিভিন্ন মানে অজুহাত তুলে ধরেছেন, মূল্যস্ফীতির দোহাই দিয়েছেন। আমি সেই ক্ষেত্রে যদি বলি, দেখেন এই 11 বছরে পে স্কেল হয়নি, কর্মচারীদের বেতন বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্যের দাম কি থেমে আছে? কোনটাই থেমে নেই। এরপরও আমরা কিন্তু সরকারকে কথাও আমরা দাবি জানিয়েছি যে প্রতিটা সরকারি কর্মচারীকে আপনি আয়করের আওতায় নিয়ে আসেন, ট্যাক্সের মধ্যে নিয়ে আসেন। যদি আমাদের দেশে 22 লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী, আপনি যদি এটাকে সঠিকভাবে যাচাই করতে যান, দেখবেন এর মধ্যে 30%ও ট্যাক্স দেয় না। আচ্ছা, তাহলে বাকি যে কর্মচারীরা, তারা কিন্তু ট্যাক্স ফাঁকি দিচ্ছে। মানে এখন আমাদের যেটা আছে যে শূন্য রিটার্ন দেওয়ার একটা প্রচলন, এই জিরো রিটার্ন, এইটা দিয়ে সরকারের কী লাভ হচ্ছে? আমি শুধু জিরো রিটার্ন দাখিল করছি, কিন্তু আমার যদি ন্যূনতম যে 5,000 টাকা ট্যাক্স দেওয়ার যে কথা, সেইটা যদি প্রত্যেকটা কর্মচারী দেওয়ার সুযোগ থাকে, তাহলে কিন্তু বহুগুণে রাজস্ব আয় বেড়ে যাবে। এবং এইবারে যে পে স্কেলটা আমরা যে সর্বনিম্ন 35,000 টাকা দাবি করেছিলাম, তার পিছনে দুইটা যুক্তি ছিল। আমরা 2020 সালে একটা পে স্কেল পেলে 8,000 টাকাটা 16,000 টাকায় যেত, আবার 25 সালে যদি একটা পে স্কেল হতো তাহলে 16,000 টাকা 32,000 টাকায় যেত। তাহলে সব মিলে আমরা 35,000 টাকা দাবি করেছি। এখানে যদি 26,000 টাকা সর্বনিম্ন বেসিক হতো, তাহলে প্রত্যেকটা কর্মচারী কিন্তু ট্যাক্সের আওতায় আসতো, করের আওতায় আসতো। তাহলে এই যে সরকারি কর্মচারীদের জন্য যে ট্যাক্স, যে আয় আসে, এই আয়টা থেকেই কিন্তু আমাদের পে স্কেলের অর্থটা অনেকটাই যোগান হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি সরকারের সদিচ্ছা থাকে এবং সরকার যদি মনে করে যে না, আমার রাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে আগে সরকারের একটা পরিবারের যে অংশ কর্মকর্তা কর্মচারী, তাদের ভাগ্যের পরিবর্তন করতে হবে, তখন সকলেই ওই রাষ্ট্রের সেবায় মনোনিবেশ করবে। এবং সরকারের পক্ষে যে সরকারই আসুক, তারা চাইলেই এই পে স্কেল দেওয়া তাদের পক্ষে সম্ভব। ধন্যবাদ আব্দুল মালিক ভাই আপনাকে। আমি একটু সাব প্রশ্ন আপনার কাছেও বিষয়টি জানতে চাই, সেটা হচ্ছে আসলে কি এই সরকারের পক্ষে পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব বর্তমান আর্থিক প্রেক্ষাপট বিবেচনায়? এটা যদি ধরি, নির্বাচিত সরকার সবেমাত্র এসেছে, এসেই কিন্তু একটা চাপের মুখে পড়েছে। সেটা হলো আন্তর্জাতিক চাপ। সেটা হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাব, আমাদের যে অর্থনৈতিক এবং তেল বিভিন্নভাবেই কিন্তু একটা সমস্যা। এই সমস্যা হয়তোবা বেশি দিন থাকবে না, সেটা থেকে ওভারকাম করতে পারবে সরকার। তবে সরকারের যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য কিন্তু একটা অর্থ রেখে গিয়েছিলেন, বরাদ্দকৃত অর্থ, এবং এই পে স্কেল বাস্তবায়ন করতে হলে কি কি পর্যায়ে কিভাবে কি করতে হবে সেটার কিন্তু একটা পথ এবং দিক নির্দেশনা দেয়া ছিল। সেক্ষেত্রে আমার মনে হয় সরকার এই বিষয়টা অল্প সময়ের মধ্যে ওভারকাম করবে। এবং যেহেতু আগামীতে বাজেটের সময় চলে আসছে, সেক্ষেত্রে সরকারের যেহেতু আমাদের আর্থিক যে বরাদ্দ অন্যান্য খাতে দিয়েছেন, সেটা সরকারের বিষয়। এই যে অন্যান্য খাতগুলোতে আমরা সেই ভেঙে না বলি, হ্যাঁ, সরকারের অগ্রাধিকার সেগুলো দিয়েছে, ধন্যবাদ জানাই সরকারকে। কিন্তু বিষয় হলো যে আমাদের রেখে যাওয়া অর্থটাকেও যাতে পরবর্তীতে এই বাজেটে দিয়ে যায়, সেটাই আমরা সরকারের কাছে অনুরোধ করব। এবং বিশ্বাস করি যে সরকার এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দিয়ে প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীদের দীর্ঘ 11 বছরের এই যে পে স্কেলে বঞ্চিত, সেটার অবসান ঘটাবে। আব্দুল মালিক ভাই, আজকের আলোচনার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার জন্য শেষ প্রশ্ন। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে সামনে বাজেট আছে, জুন মাস আসছে, এটা হচ্ছে মার্চ মাস, আর 3 মাসের মতো মনে হয় আছে। তো এই 3 মাসের মধ্যে পে স্কেলের গেজেট নিয়ে আপনারা কি আসলে পূর্ণ সুখবর পাবেন? আপনার কি মনে হয়, আপনার কি আশাবাদী? আমরা শতভাগ আশাবাদী যে আগামী বাজেটেই হয়তো আমাদের জন্য বরাদ্দ থাকবে এবং কিছুটা হলো, সম্পূর্ণ না হলেও আংশিক বাস্তবায়ন হবে। কেননা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু তাদের ইশতিহারে স্পষ্ট উল্লেখ করেছে যে প্রজাতন্ত্রের কর্মচারীদের তারা ক্ষমতায় আসলে পে স্কেল বাস্তবায়ন করবেন। এবং যেহেতু আগের সরকারে রেখে যাওয়া বরাদ্দ এই সরকার তাদের প্রয়োজন অনুযায়ী অন্য খাতে ব্যয় করেছে, সেই হিসাবে এই বাজেটে, সামনের বাজেটে তারা পে স্কেলের জন্য আলাদা আবার বরাদ্দ রেখে কর্মচারীদের আশা প্রত্যাশা পূরণ করবেন। কারণ এই আশাটা কিন্তু কর্মচারীদের দীর্ঘদিনের,
তো সুতরাং আমরা যে বিভিন্নভাবে আমরা দাবি করছি, সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমাদের দাবির কথাগুলি তুলে ধরছি, আন্দোলন সংগ্রাম করছি, এগুলি তো সরকার দেখছেন, অবজারভেশন করছেন আমাদের দুঃখ কষ্টের কথা। এবং আমাদের অনেক কর্মচারী আছে যারা এই সংসার চালাতে না পেরে তারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। এরকমের খবর আপনারা জানেন যে একজনে মানে নোট পর্যন্ত লিখে গেছে যে মা আমি তোমাদের ভরণ পোষণ দিতে পারলাম না, আমাকে মাফ করে দিও। তো এই যে অসংখ্য কর্মচারীরা কিন্তু দেনার দায়ে জর্জরিত এবং তারা এই সমস্ত পথে বেছে নেয়। এবং আপনি সেদিন দেখবেন যে আমার কাছে হঠাৎ করে একটা লোক ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি আজ রাতে আত্মহত্যা করব, সরকারের জন্য দায়ী। তা আমি তাকে অনেকভাবে বুঝালাম যে দেখো আত্মহত্যা করাটা তো আসলে সমাধান না, কষ্ট করো, সরকার কেবল এসেছেন, অবশ্যই সরকার আমাদের আশা প্রত্যাশা পূরণ করবেন, কিন্তু সরকারের সেজন্য একটু সময় দিতে হবে, যেহেতু সরকার কেবল আসছেন আর সামনে বাজেট আছে, আমরা বাজেট পর্যন্ত দেখি। তাই আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কর্মচারীদের দিকে তাকাবেন এবং আমাদের সেই আশা প্রত্যাশা পূরণ করবেন। আমরাও আশা করছি সরকার সকল চাপ মোকাবেলা করে এই যে 22 লাখ কর্মচারী রয়েছেন তাদের প্রাণের যে দাবি নবম পে স্কেল সেটি সরকার পূরণে যথাযথ পদক্ষেপ নেবে। ধন্যবাদ আব্দুল মালেক ভাই। আজকের আলোচনার শেষ প্রশ্ন আশিক ভাইকে করতে চাই, সেটি হচ্ছে পে স্কেলের গেজেট দ্রুত জারির জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন? কঠোর কোনো কর্মসূচি বা পদক্ষেপের দিকে যাবেন কিনা আশিক ভাই? ধন্যবাদ, আপনি একটি বাস্তবসম্মত প্রশ্ন করেছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা বিভিন্ন ভাবে বিক্ষিপ্তভাবে দাবি না করে আমাদের যে সংগঠনগুলো আছে সবাইকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই পে স্কেল বাস্তবায়নের জন্য এক প্ল্যাটফর্মে আসতে হবে। এটা যদি করা যায় তাহলে সরকারের উপরও একটি চাপ পড়বে। আবার বিশেষ করে আপনার যারা সিদ্ধান্তকারী সরকারের, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয়, তাদের সাথে যোগাযোগ বাড়াতে হবে এবং আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সারা বাংলাদেশ থেকে একযোগে জেলা বিভাগ পর্যায়ে স্মারকলিপি প্রদান, মানববন্ধন এগুলো থাকতে পারে। তারপর দেখা যাচ্ছে আপনার প্রেস কনফারেন্স, সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলো বেশি বেশি তুলে ধরা, পূর্ণ দিবস কর্মবিরতিও হতে পারে, আবার গণ অবস্থান লাগাতার কর্মসূচিও হতে পারে। এবং যখন দেখা যাচ্ছে যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আসলে আমরা সরকারের সহায়ক শক্তি, রাষ্ট্রের যদি প্রশাসন যন্ত্র অচল হয়ে যায়, বিশেষ করে জনপ্রশাসনে যদি এই 11 বছরের যে বৈষম্য যদি দূর না হয়, তাহলে দেখা যাচ্ছে যে একটা অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাবে জনপ্রশাসন কিন্তু অস্থিরতা বিরাজ করবে, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে সরকার মহোদয়কে বলবো যে আমাদের দীর্ঘ 11 বছরের পুঁজিভূত যে প্রত্যাশা নবম পে স্কেল, এটা দ্রুত সময়ে সমাধান করলে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সহায়ক শক্তি হিসাবে আমরা যারা কর্মচারী আছি সবাই মিলে একটি সোনার বাংলাদেশ গঠন করতে পারবো বলে বিশ্বাস করি। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী, সাধারণ জনগণ এবং রাজনৈতিক সরকার সকলকে নিয়ে আমার এগিয়ে যেতে হবে। এবং আজকের এই ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে আমি রাজনৈতিক এবং সরকার প্রধান এবং সুশীল অর্থনীতিবিদ সবাইকে অনুরোধ করব, দেখেন আমাদের 11 বছরের যে প্রত্যাশা সেটা একটি বৈষম্য, বিশাল বৈষম্য, যেটা 5 বছর পর পর পে স্কেল হওয়ার কথা সেটা হয়নি। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। আমরা চাই, বিশ্বাস করি সরকার আগামী অর্থ বছরেই আমাদের সুসংবাদ দিবেন। আমি এই কথার সাথে একটু অ্যাড করতে চাই যে আমরা যেটা জানি যে একটা বাঘ তার বাচ্চাকে কখন খেয়ে ফেলে এটা আমরা সবাই জানি। যখন বাঘ অত্যাধিক ক্ষুধার্ত হয়, কোথাও কোনো খাবারের সন্ধান না মিলে, তখন কিন্তু সে বাধ্য হয়ে তার বাচ্চাকেও রেহাই দেয় না, সে তার বাচ্চাকেও খেয়ে ফেলে। তো আমাদের কর্মচারীরা এতটা বছর যে আর্থিক সমস্যায় ভুগছে, এই সময় যদি তাদের এই নতুন নির্বাচিত সরকার আসার পরেও যদি তাদের আশা প্রত্যাশার প্রতিফলন না হয়, সেক্ষেত্রে আমার মনে হয় তাদের পরিবারবর্গ নিয়ে তারা রাস্তায় নেমে আসবে প্রয়োজনের তাগিদে। কথায় আছে নেসেসিটি নোস নো ল। তখন কিন্তু কোনো আইন বা বাধা কেউ মানবে না। আমার পেটে যদি খাবার না থাকে তখন কিন্তু আমার কাছে কোনো আইন বা কোনো কিছুই প্রয়োজন মানে ওইটা মানে বড় মনে হবে না। তো আমরা একটা কথাই শুধু বলতে চাই
আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা সত্যিই কোনো আন্দোলন সংগ্রামে আমরা যেতে চাই না। আমরা চাই সরকারের সাথে আলোচনা করতে। সরকারের সাথে আলোচনা করে অনেক কিছু সমাধান করা সম্ভব। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা একটু সাক্ষাৎ চাই, আমাদের প্রয়োজনের কথাগুলি আমরা তার সামনে একটু উপস্থাপন করতে চাই। এটা আমাদের একটা মৌলিক অধিকার আমরা চাই। আপনার মাধ্যমে, ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে করজোরভাবে আমরা অনুরোধ করতে চাই, প্লিজ দয়া করে এই সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের আশা প্রত্যাশা পূরণের জন্য আমাদের সাথে একটু কথা বলার সুযোগ করে দিন। এবং ধন্যবাদ আমাদের এই ডেইলি ক্যাম্পাসকে আমাদের আজকের আলোচনার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আব্দুল মালিক ভাই, আপনাকেও ধন্যবাদ। আশিকুল ইসলাম ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক, শিক্ষা সহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।